শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বর্ষার এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী মাহমুদ সানির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সাবলাইম বিউটি অফ ল্যান্ডস অ্যান্ড রিভার্স শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 20 জুলাই পর্যন্ত। ধানমন্ডির ড্রিক গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিটাগাং হিল ট্র্যাক্টস পিপল অ্যান্ড নেচার। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 19 জুলাই পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বেস টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। Are you feeling all right? শরীর না, শরীর ঠিক আছে। আরমান, তুমি আসলে সামনে গেলে পারতে, তোমার ভালো লাগতো। রাত 9টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান নূপুর নিক্কন। রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক নিশ্চিত প্রেমের 7টি উপায়। এতগুলো মেয়ের সঙ্গে তো প্রেম করানোটা ঠিক ওইভাবে পসিবল, মানে কমসে কম বছর লেগে যাবে। না না, মানে সবার সাথে তো না, বড়জোর একজনের সাথে। আসলে আমি ঠিক চয়েস করতে পারছি না। রাত 11:30টায় প্রচার হবে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় একক নাটক দ্য ফরচুন। আমার মনে হয় আমাদের এখন সময় এসেছে আমাদের এই ব্যাপারটাকে ফ্যামিলিকে জানানো আর এই রিলেশনটাকে একটা মিনিংফুল জায়গায় নিয়ে যাওয়া। ফ্যামিলিকে জানানো মিনিংফুল চিন্তার বিষয়। প্লিজ, আর সময় নেওয়ার কোনো মানে হয় না। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী মাহমুদ সানি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সঙ্গীত নিয়ে ব্যস্ত সময় কাটছে অবশ্যই। কি ধরনের ব্যস্ততা এখন? সঙ্গীত নিয়ে তো আমার প্রফেশনস, তো ব্যস্ততা সঙ্গীত নিয়ে চলছে। অবভিয়াসলি সবসময় সঙ্গীত নিয়ে থাকি। আর এছাড়া হচ্ছে ব্যস্ততা সঙ্গীতের সাথে মিউজিক ভিডিওস মেকিং, তো ওইগুলা অনলাইন ডিস্ট্রিবিউশনস, আর্টিস্ট ম্যানেজমেন্ট, যারা আর্টিস্টরা কাজ করছে, আমার নিজের গান, এগুলো নিয়ে ব্যস্ততা বেশি। মিউজিক ভিডিও সম্প্রতি খুব সম্ভবত একটা রিলিজ করেছেন। হ্যাঁ, রিসেন্ট আমার ইউটিউবে রিলিজ দিয়েছি, অনলাইন রিলিজ দিয়েছি ঈদের 2 দিন আগে। তো গানটার নাম হচ্ছে নীলিমা, আমার এই হাউস থেকে করা সব। এই তো আপনার লেখা, আপনার সুর? আমার লেখা, আমার সুর, আমার প্রোডাকশন, ডিরেকশনস আমার, টোটাল পোস্ট প্রি প্রোডাকশন সবই আমার করা। এগুলা নিশ্চয়ই নতুনত্ব কিছু এনেছেন এই গানটিতে। অফকোর্স, হ্যাঁ, অফকোর্স নতুনত্ব। গানের ভিতরে আমার একটা টাইপ হচ্ছে গানের মধ্যে সবসময় ডিফারেন্ট ভিডিও চেষ্টা করি, মানে গতানুগতিক চেষ্টা রাখি না, আর একটু ভিএফএক্স বেস কিছু রাখি, নিজে ভিএফএক্স করি বলে একটু ডিফারেন্ট কিছু করি। সবসময় যে সবার মতো করতে কথা নেই, ঠিক না? আমি জানতে চাইছিলাম যে মিউজিক ভিডিও যেটা রিলিজ দিয়েছেন, এটা কি আপনার কোনো অ্যালবামের নাকি এটা? আসলে এখন বাংলাদেশে বর্তমান বা বিদেশ বলেন বা ফরেন কান্ট্রি সবখানেই অ্যালবাম রিলিজ দেওয়াটা আসলে চলটা একটু কমে গিয়েছে। কারণ হচ্ছে অ্যালবাম, মানুষ এত গান চারিপাশে, এত ক্রাউড, তো অ্যালবাম হচ্ছে ভালো একটা সিম্বল, কালেকশন অফ সংস ইন এ সিডি অর সামথিং, বুক।
অ্যালবাম আর ছাড়ছি না বেসিক্যালি। তো সবাই এখন সিঙ্গেল ট্র্যাক, একটা অ্যালবামে যদি 10টা গান থাকে তো সেই 10টা গান যদি প্রত্যেককে একটা করে মিউজিক ভিডিও করে অনলাইন করে অন এয়ার করে, তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। এই ক্ষেত্রে আর অ্যালবাম ছাড়ছি না, সিঙ্গেল ট্র্যাক, সিঙ্গেল মিউজিক ভিডিওস ইন্টারভেল আসতে থাকবে। সেক্ষেত্রে গানটা যে মিউজিক ভিডিও করে ছাড়া হচ্ছে সেটা আসলে অনলাইনে দেখছে বলে সেটা করা হচ্ছে নাকি? এখন যুগটা হচ্ছে যে এখন মানুষ দেখা যাচ্ছে সব অনলাইনেই থাকে। ইন্টারনেট 4G 3G 4G আসাতে স্পিড খুব ইজি মানুষের হাতের কাছে। তো এখন দেখা যাচ্ছে সোশ্যাল পেজগুলোতে থাকে মানুষ, টুইটার, ইউটিউব, ফেসবুক, তো অল সাইটসে মানুষ ভিড় থাকে। এককালে যেমন মানুষ যখন যেটা চল আসে, তো এই চলটা এখন চলছে। তো এই চলের কারণে দেখা যাচ্ছে এইগুলো খুব ইজিলি মানুষের কাছে পৌঁছাচ্ছে। মানে ফেসবুক ব্রাউজ করছে বা টুইটারিং করছে, তখন দেখা যাচ্ছে হঠাৎ করে আর্টিস্টের স্পন্সার্ড কোনো ভিডিও শো করতেছে, তো অবভিয়াসলি সেটা দেখবে মানুষ, ওটাই দেখবে, গ্র্যাব করবে। ভালো লাগলে তারা ওটাকে সুন্দর করে ওয়েলকাম করছে, খারাপ লাগলে তারা নেগেটিভ কমেন্টস করছে। তো ইজি টু, এবং খুব দ্রুত রেসপন্সটা পাওয়া হ্যাঁ, এটা যাচ্ছে, খুব ইজিলি মানুষের কাছে যাওয়া যাচ্ছে, কোনো মাধ্যম ছাড়া একটা ইজি থ্রোতে যাচ্ছে। এটা একটা গুড সাইড, এবং রেসপন্সটাও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রেসপন্স পাচ্ছে। আবার ইউটিউব থেকে রেভিনিউ আর্ন হচ্ছে। আর্টিস্টরা যদি পার্টনার হয় ইউটিউবের বা কোনো কোম্পানির মাধ্যমে যায়, তারা যদি ইউটিউবের লিগ্যাল পার্টনার হয়ে যায়, ইউটিউব কিন্তু সুন্দর করে প্রত্যেকটা ভিউ বা নাম্বার অফ ভিউজ কাউন্ট করে ইউটিউব একটা রিটার্ন করতেছে, রেভিনিউ দিচ্ছে। দ্যাটস এ গুড সাইড, ভালো সাইন আসতেছে আমাদের জন্য, সবার জন্য, অবশ্যই। নট অনলি ফর সিঙ্গার্স, সবার যারা মেকার, নাটক, যারা ইনফরমেশন দিচ্ছে, নিউজ চ্যানেলস, এভরিওয়ান দে আর গেটিং পেইড ইন দ্য ইউটিউব চ্যানেলস। এই আর কি। আমরা সঙ্গীত নিয়ে আরও কথা বলবো, কিন্তু তার আগে জানতে চাইছি যে আপনি তো সঙ্গীতের পাশাপাশি এখন নাটকেও ডিরেকশন দিচ্ছেন, অভিনয় করছেন। নাটক ডিরেকশন আসতেছি আর কি। মানে আমার হচ্ছে পড়াশোনা সিনেমাটোগ্রাফির উপরেই অনেক আগের থেকে, বাট আমি কখনো করিনি মানে প্রফেশনালি। ওটা মিডিয়াতে দেখা গেছে গান নিয়ে এত ব্যস্ততা, তো ইন দ্যাট সাইড আমার কাজ করা বেশি একটা হয়নি। ভিডিও টিডিও বানিয়েছি, ছোটো ছোটো মিউজিক ভিডিওস, ওকে। বাট এখন নাটক, টেলিফিল্মস, শর্ট ফিল্মস, এগুলা আমি নিজে অ্যাক্টিং আসছি আমার নিজের প্রোডাকশন থেকে। ডিরেকশনসটা আমার, আর সাথে কিছু টিম কাজ করবে অবভিয়াসলি। তো এই তো, কারণ ওটার পাশে মডেলিং করি আমি, টিভিসি আমি জাস্ট এগুলো করি সবসময়। টিভিসি ভালো কিছু বলি। রিসেন্টলি কি কাজ করেছেন? রিসেন্টলি টিভিসি আমি কেউ করিনি, লাস্ট করেছি যে সুপার ফ্রেশ সোয়াবিন তেল, তারপরে প্রাইম ব্যাংকের বিলবোর্ড মডেলস, এগুলো কিছু করেছি, ছোটো ছোটো কাজ, ভালোই। আর ফ্রেশ তেলের অ্যাড, মানে ওই টিভিসিটা বেশ বড় একটা রেসপন্স ছিল, ভালো অ্যাড ছিল, তো ওটা আমি আমার ডিজার্ভের থেকেও বেশি ছিল, এই আর কি। স্টেজ মডেলিং কি করা হয়? না, স্টেজ মডেলিং করি না, র্যাম্প করি না, বাট ওটা সময় হয় না, ওটা হয় না আসলে। বাট এখন যেটা করবো সামনে, সেটা হচ্ছে ফুল টাইম অ্যাক্টিংয়ে আসবো, চেষ্টা করবো ভালো কিছু করার। এখন অনেক কম্পিটিশনস চারিপাশে, তো ওদের মধ্যে জায়গা করা জানি না পারবো কিনা, বাট আই হোপ পারবো, ভালো কিছু হবে। সেক্ষেত্রে সঙ্গীত কি কিছুটা বঞ্চিত হবে না একই না, সাথে? ওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে সঙ্গীতকে আরো হাইলাইট করা। সাপোজ আমাদের যে গানগুলো আমরা সিঙ্গেল ট্র্যাক করে মিউজিক ভিডিও করে ছাড়ি, তো সেই গান 3টা গান যদি আমি একটা টেলিফিল্মসে সুন্দর করে সিং করে দিই, দ্যাটস কাইন্ড অফ মিউজিক ভিডিও, ওগুলো মিউজিক ভিডিও হয়ে যায়। তো ওসব চিন্তায় সবকিছু একটা প্যাকড হিসেবে আসা, একটার সাথে আরেকটা লিংক, ওই কারণে আসা, নাহলে কিন্তু ওদিকে আসতাম না আমি। আমরা আরো কথা বলবো, এখন কি একটা গানের কিছু অংশ শুনতে পারি? আচ্ছা, আমার ফেভারিট একটা গানের, আমার পুরনো একটা গানের আমি দোলান শোনাই। মানে না মন মানে না, একাকী প্রহর যেন কাটে না, জড়ালে কি মায়ায়, ভালো লাগে না কিছু তুমি না, তোমার ছোঁয়াতে হৃদয় আলোকিত, তুমি যে আমারই জীবন, ভালোবেসে যাব সারাক্ষণ, হৃদয়েরই সবচেয়ে আপন, বেঁচে থাকারই তো কারণ। বাহ, আপনারই লেখা, আপনারই সুর? না, এটা আমার লেখা না, আমার এটা লেখা হচ্ছে ফয়সাল বিকিন, ইজ এ লিরিসিস্ট, আর সুর আমার, কম্পোজিশন আমার, গাওয়া আমার। কোনটা বেশি ভালো লাগে, লিখতে, সুর করতে, না গান গাইতে? আসলে যারা ক্রিয়েটিভ ইন মেনি সেক্টরস, তাদের আসলে ঠিক নেই। কোনো সময় দেখা যাচ্ছে খুব মুড উঠছে, লিখতে বসে গেলাম,
তো মানুষ বলে তো পাগল পাগল, তো কোনো সময় দেখা যাচ্ছে সুর করতে বসে গেলাম, কোনো সময় দেখা যাচ্ছে গিটার হাত দিতে ইচ্ছা করে না, আবার সব দেখা যাচ্ছে সারাক্ষণ গিটার নিয়ে থাকতেছি। তো এটা আসলে ডিপেন্ড করে মুডের উপরে। এগুলো তো ক্রিয়েটিভ, ইটস নট আ ফ্যাক্টরি যে বসলাম আর হয়ে গেল। এটা হচ্ছে ডিপেন্ড করে যে কোন সময় কি চাচ্ছে মনটা করি, আর হঠাৎ যাচ্ছে ক্যামেরা নিয়ে ধরাচ্ছি, এই তো। আপনি অ্যালবাম তো এর আগে, এখন অ্যালবামের চল নেই যেটা বললেন, অ্যালবাম এর আগে অনেক ছেড়েছি, অনেক কাজ আমার নিজেরই অ্যালবাম আছে, সোলো দুটো, মিক্সড অ্যালবাম দুটো, অনেক অ্যালবাম ছাড়া। এছাড়া আর্টিস্ট স্টিল নাও আর্টিস্ট কন্ট্রিবিউট করা, আর্টিস্টদেরকে প্রমোট করা, আর্টিস্ট ক্রিয়েট করা, এগুলো করি। আপনার কম্পোজিশনে কারা অনেক শুরু থেকে শফিক তুহিন, পড়শি, নমি, ইমরান, ঝিলিক, পূজা, সবাই মানে আমার কম্পোজিশন কাজ করার, রূপম, নাম বলে শেষ করতে পারবো না। তো সবাই কাজ করেছে আমার সাথে, ওদের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার ভালো। তো সব ভালো ভালো গান আল্লাহ দিয়েছে কোনো কোনো ভালো ওয়েতে, তো ফিডব্যাক ভালো পেয়েছি মানুষের কাছ থেকে, এই তো ওটা একটা পাওয়া। আর এখনও করছি, নতুন নতুন আর্টিস্ট আসছে, এদেরকে যতটুকু মিডিয়াতে ওরা ইন করতে চায় কারো মাধ্যমে তো হতে হবে, তো সেটা যথার্থ চেষ্টা করি নিজের থেকে পজিটিভ যতটুকু ফিডব্যাক দেওয়া যায়, এই তো। আপনি যেখানে বাধা পেয়েছেন, যে সমস্যাগুলোয় নিজে ফেস করেছেন, সেগুলো নতুনদেরকে করতে দিচ্ছেন না? হ্যাঁ, ওটা দিচ্ছি না, ওদেরকে ওয়ে করে, ওদের জন্য একটা ওপেন ওয়ে, সুন্দর। একেবারে গানের প্রতি ভালো লাগাটা কখন থেকে শুরু হয়েছিল? এটা আসলে ম্যাজিক্যাল, টোটাল ব্যাপারটা হচ্ছে গানের প্রতি ভালো লাগা কিন্তু সবার থাকে না, মানে অনেকে শুনতে ভালোবাসে, অনেকে গান লিখতে ভালোবাসে, তো তৈরি করা, টোটাল মেকআপ করা জিনিসটা আসলে ছোটোবেলা থেকে হঠাৎ করে যখন থেকে ম্যাচুরিটি গ্রো করলো, স্কুলে অ্যাসেম্বলিতে যখন জাতীয় সঙ্গীত গাইতে দাঁড়াতাম, তখন দেখতাম আমি খুব ফিল এসে পড়তো গানের ভিতরে, কেন জাতীয় সঙ্গীত খুব গাচ্ছি, মানে যেন ভিতর থেকে টান আসতেছে, তখন বুঝতাম যে গানের প্রতি আলাদা একটা টান থাকে। আর একটু ম্যাচিউর হয়ে যাওয়ার পর দেখলাম ফ্রেন্ড সার্কেল মিউজিক নিয়েও ব্যস্ত, সবাই ছোটোবেলায় সব গিটার টিটার নিয়ে থাকে, তো দেখা যেত আমিও সবার মাঝে দেখা যেত এমন কোনো প্রিয় গান আমি খুব আরাম করে দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করতেছি, হচ্ছে কিনা জানি না, বাট চেষ্টা করতেছি। তো ওখান থেকেই এইভাবে গ্রো করা, মিউজিক কেমনে জানি সবকিছু মিলে আল্লাহর ইচ্ছা হয়ে গেছে, ভেতরে ছিল তাগিদটা। ক্রিয়েটিভিটি কথা আছে, ক্রিয়েটিভিটি বর্ন করে, কোনোদিন ক্রিয়েট করা যায় না, ইট বর্নস, ব্যাপারটা হচ্ছে এরকম। অনেকে বলেন যে যারা ক্রিয়েটিভ হন তারা একটু অগোছালো হন, কথাটা কি সত্য? হ্যাঁ, 100%। কিন্তু অগোছালো হলে তো ক্রিয়েটিভ কাজ করা সম্ভব না। অগোছালো থেকে ক্রিয়েটিভিটি আসে, কারণ ক্রিয়েটিভিটি জিনিসটা আমি মনে করি ইটস লাইক ম্যাজিক, এটা একটা অলৌকিক ব্যাপার, এটা আমাদের আল্লাহ তাআলা মানুষের মধ্যে ব্রেইনের কোনো একটা সিক্সথ সেন্স থেকে ক্রিয়েটিভিটিটা আসে। এটা কারো একজন যদি চেষ্টা করে কিছু ক্রিয়েট করতে যাওয়া, হি অর শি ক্যানট ডু দ্যাট, আর করলেও ওটা হবে আর্টিফিশিয়ালি, ভালো হবে না আউটপুট। আর যে মানুষটা যে পরিবেশ থেকে বড় হয়েছে, কালচার, কাস্টমস সব কিছু মিলে তার ভিতরে একটা নতুন ক্রিয়েটিভিটি বর্ন করে, তো স্বতঃস্ফূর্ত যেটাকে বলে, সব মিলিয়ে একটা ক্রিয়েটিভ পারসন তৈরি হয়, মানে এমন একটা পরিবেশে বড় হতে সেখান থেকে সেটারই কিন্তু সেটা আউটপুট দিবে আলটিমেটলি, তো ওইটা ক্রিয়েটিভ। তো অগোছালো অবশ্যই, এরা খুবই অগোছালো হয়, আমার দেখা, আমি নিজেকেও জানি খুব অগোছালো, কোনোদিন গোছালো না, কিন্তু হ্যাঁ যখন কাজ করি কাজের ক্ষেত্রে খুব গোছালো, সেটা না হলে তো কাজটা কাজের ক্ষেত্রে আসলে হবে গোছালো। না। এছাড়া লিভিং স্টাইল, লাইফ স্টাইল ওগুলো গোছালো, কিন্তু কাজ করতে গেলে দেখা যাচ্ছে খুব গুছিয়ে কাজ করছি, একদম লাইন টু লাইন ওয়ার্ক করা, খুব ডেডিকেশনস দিয়ে কাজ করা, ওটা তো এমনি এসে পড়ে। পড়াশোনা করেছেন সিনেমাটোগ্রাফিতে, এবং হ্যাঁ আমার পড়াশোনা ও লেভেলস করার পর এই লাইনে এসে পড়া, আমার টোটালি এই সিনেমাটোগ্রাফি, মিউজিক, এগুলো নিয়ে। সেক্ষেত্রে নিজের ভেতরে অবশ্যই ক্রিয়েটিভিটি আছে সব ধরনের, তারপরেও একটু পার্শিয়ালিটি থাকে ভালো লাগার, সেক্ষেত্রে কোনটার প্রতি আপনার ভালো লাগা? ডিরেকশন, মিউজিক ডিরেকশন না মুভি ডিরেকশন, ড্রামা ডিরেকশন? আমি বললাম আমার টোটাল মাল্টিমিডিয়া যে কথাটা, এটা আমার সাথে একদম আমার ব্রেনে এমবেড করা ঢুকে আছে মাল্টিমিডিয়া। আমি দেখা যাচ্ছে কোনো কিছু কালারফুল, মুভি হোক বা সিনেমা গান হোক, গান হচ্ছে একাডেমি করতে করতে একাডেমি বোর হয়ে যায়। দেখা যাচ্ছে ক্লায়েন্ট আসতেছে, দে আর মেকিং অর্ডার্স ফর সংস, আমার সাথে কন্ট্রাক্ট করছে, ভাইয়া গান করবো আপনার সাথে, ফাইন। করতে করতে তখন মনে হচ্ছে মেবি আমি মেশিন, আমাকে জোর করে গান করানো হচ্ছে, তখন আমি ব্রেক নিয়ে নিই, তখন আমার বিরক্ত লাগে যে এটা তো জোর করে হয় না। আই টেক টাইম, ব্রেক টাইমে দেখা যাচ্ছে কী করবো, তখন আমার অন্য কিছু করতে হবে, তখন এই সিনেমা মেকিং চিন্তা করতেছি, পড়াশোনা করতেছি, আমি এখনও অনেক পড়াশোনা করি, শিখার তো শেষ নেই, তো নিজেই সব কিছু ডিটেইল শিখি। তো বড় বড় যত মেকার আছে বাইরের দেশে, ওদের ফোরামগুলোতে মেম্বার হয়ে থাকে, আমি সবসময় অনলাইনে সারাক্ষণ শিখতেই থাকি।
নতুন জিনিস জানার আগ্রহ। হ্যাঁ আমি নিজে প্রচুর মুভি দেখা হয় নিশ্চয়ই। মুভি তো দেখি, মুভি দেখি বেশি, কারণ নাটক কম দেখি। যদিও নাটকে অ্যাক্টিংয়ে আসবো আমি, হতে পারে আমার নাটকগুলা বাংলাদেশের নাটক বলে ড্রামা, বাট আমার মেকিংগুলো হয়তো লুক, প্রোডাকশন, টোটাল প্রজেকশন, অ্যাঙ্গেলস সব কিছু মিলে হয়তো অনেকে ভাবে যেটা মুভি চলতেছে, বাট নাম দিচ্ছি নাটক, বাট মেকিংটা মুভির আকারেই হবে। কালার কারেকশনস খুব শীঘ্রই কি সেটা হবে? হ্যাঁ ইনশাল্লাহ, কোরবানি ঈদের আগেই আসতেছি। তো এটা হচ্ছে কথা হচ্ছে যে মানুষ যে যেটা দেখে বড় হবে সেটাই কিন্তু আউটপুট আসবে, অবশ্যই স্বাভাবিক। এটা তো আমি নাটক খুব কম দেখি, তো মুভিটাই বেশি দেখা হয়েছে। বিভিন্ন আর্ট ফিল্ম, বড় মানে অ্যাকশন মুভি, কমেডি, হরর, আর হরর মুভির প্রতি বেশি ঝোঁক আমার। তো আলটিমেটলি আমি রোমান্টিক, হরর এগুলো হিসেবে আনবো আমি, আমার প্ল্যান যেটা পার্সোনালি। ফাইনাল টার্গেট কি মুভি প্রোডাকশন? হ্যাঁ, মুভি প্রোডাকশনস তো পুরো ফুল প্যাকেজ, গান থাকবে আমারই প্রোডাকশনসের গান, শুধু আমি যে গাবো এমন কোনো কথা না, অনেক আর্টিস্টরা গান গাবে। হয়তো অ্যারেঞ্জমেন্ট আমার থাকবে, আমার কিছু অ্যাসিস্ট্যান্ট আছে, ওরাও অ্যারেঞ্জ করে ভালো, ওরা থাকবে, আর মুভি আসবে। বাট মুভিগুলা এখন আমি তো যতটুকু স্টাডি করছি, সিনেমা হল ভিত্তিক মুভিগুলো যেগুলো আসছে বাংলাদেশে, ওগুলা অনেক টাইম কনজিউমিং, হয়তো 2 ঘন্টার নিচে মুভি হয় না বাংলাদেশে, আর নিয়ম নাই। তো যারা প্রফেশনাল, সাপোজ দোজ হু আর ওয়ার্কিং পিপল ইন অফিস, প্রাইভেট ফার্মস বা বিজনেস, যারা খুবই প্রফেশনাল, তারা টাইম পায় না হলে যায় মুভি দেখা। আর যদিও হলে যায়, দেখা যাচ্ছে খুব ইন্টারন্যাশনাল ফেমাস মুভি হলে আসলে তারা দেখতে যাচ্ছে। তো ইন দ্যাট সেন্স শর্ট মুভিগুলো আনবো, বেশিরভাগই অনলাইন বেস হবে, টিভি চ্যানেলস অনলাইন বেস, কারণ অনলাইন থেকে ভালো রেভিনিউ আসে। যদি কেউ স্ট্রাইক করতে পারে অনলাইন থেকে ভালো রেভিনিউ আসে, এটা নিয়ম। আপনার সব আশা পূরণ হোক এবং সব স্বপ্ন পূরণ হোক, ইনশাআল্লাহ। সেটাই আমাদের প্রত্যাশা থাকলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।